উদ্ভিদ শারীর তত্ত্ব। স্টিভেন হেলস হলো উদ্ভিদ শারীর তত্ত্বের জনক। 17টি উপাদান অত্যাবশ্যকীয়। উদ্ভিদের শরীরের জন্য 17টি উপাদান অত্যাবশ্যকীয়। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন মাটি হতে শোষণ করা হয় না, বাকি সবগুলো মাটি হতে শোষণ করে। উদ্ভিদ খনিজ লবণ আয়ন হিসেবে গ্রহণ করে। উদ্ভিদ খনিজ লবণগুলো আয়ন হিসেবে গ্রহণ করে। উদ্ভিদের 17টি অত্যাবশ্যকীয় মৌলকে দুই ভাগে ভাগ করা যায়, ম্যাক্রোমৌল এবং আরেকটি হচ্ছে মাইক্রোমৌল। ম্যাক্রোমৌল 9টি, মাইক্রোমৌল হচ্ছে 8টি। দুটি কারণে ম্যাক্রোমৌল গুরুত্ব সবচেয়ে বেশি এবং উদ্ভিদের খুবই প্রয়োজন। স্বাভাবিক জীবনচক্র সম্পন্ন হয় না। যদি ম্যাক্রোমৌল না থাকে তাহলে উদ্ভিদের স্বাভাবিক জীবনচক্র সম্পন্ন হয় না। গঠন বা মেটাবলিজমে প্রয়োজন। এরপর হচ্ছে আমরা যদি ম্যাক্রোমৌলগুলো দেখি তাহলে সেগুলো একটি সহজ ছন্দের মাধ্যমে মনে রাখা যায়। ম্যাজিক পিএইচ কজ কাকার নাই। ম্যাজিক পিএইচ কজ কাকার নাই। ম্যাজিক ম্যাগনেসিয়াম, ফসফরাস, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, সালফার, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং হচ্ছে নাইট্রোজেন, এগুলো হচ্ছে ম্যাক্রোমৌল। এগুলো উদ্ভিদের শরীরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং মাইক্রোমৌলের মধ্যে রয়েছে ক্লোরিন, বোরন, Fe এবং Mn, Zn, Cu, Na, Mu। খুব দ্রুত গতিতে এগুলো সবগুলো কিন্তু আয়ন হিসেবে শোষিত হয়। দ্রুত গতিতে শোষিত হয় যে আয়ন দুটি, তা হলো পটাশিয়াম প্লাস এবং হচ্ছে NO3-। সর্বাপেক্ষা মন্দন গতিতে শোষণ হয় ক্যালসিয়াম 2+ এবং হচ্ছে SO4 2-। এটা হচ্ছে সবচেয়ে মন্দন গতিতে শোষিত হয়। ধনাত্মক আয়ন হিসেবে শোষণ করে 10টি এবং ঋণাত্মক আয়ন হিসেবে শোষণ করে 7টি। অক্সিজেন গ্রহণ করে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও পানি হিসেবে। এরপর রয়েছে গুরুত্বপূর্ণ কতগুলো উপাদান, যেমন সিলিকন। সিলিকন হচ্ছে ঘাসের জন্য, এটি ঘাসের জন্য মাইক্রোমৌল হিসেবে, যার পরিমাণ 30 পর্যন্ত থাকে। এবং হচ্ছে সোডিয়াম। সোডিয়াম হচ্ছে C4 উদ্ভিদের জন্য, এটি মাইক্রোমৌল হিসেবে কাজ করে। সোডিয়াম C4 উদ্ভিদের মধ্যে মাইক্রোমৌল হিসেবে কাজ করে। এবং হচ্ছে কোবাল্ট নাইট্রোজেন ফিক্সিং লিগিউমেন্টের জন্য কোবাল্ট সবচেয়ে বেশি প্রয়োজন। এবং আয়োডিন হচ্ছে সামুদ্রিক শৈবালের জন্য আয়োডিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটিতে খনিজ লবণ প্রাপ্যতা জন্য দুটি মতবাদ রয়েছে, কার্বন ডাইঅক্সাইড মতবাদ। কার্বন ডাইঅক্সাইড মতবাদের মধ্যে প্রথমে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় মাটির পানির সাথে, এটি বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড বিভাজিত হয়ে যায়। কার্বনিক অ্যাসিড বিভাজিত হয়ে HCO3- এবং H+ উৎপন্ন করে। এবং হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্রেন্স মতবাদ, এটি কাপাকাপি মতবাদ বলা হয়। কাপাকাপির মাধ্যমে আয়ন সহজলভ্য হয়। মাটির স্তর পানিতে যে ক্যাটায়নগুলো থাকে তা হলো পটাশিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম এবং হচ্ছে Fe বা আয়রন এবং ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক। এবং হচ্ছে মাটির স্তর পানিতে অ্যানায়ন হলো NO3-, PO4 3-, BO4 3- এবং হচ্ছে SO4 2-, Cl-। মাটির স্তর পানিতে দ্রবীভূত লবণের ঘনত্ব মূলস্থ কুশরসের ঘনত্ব অপেক্ষায় অনেক কম। পানিতে লবণের যে ঘনত্ব তা মূলস্থ ঘনত্বের চেয়ে অনেক কম। ব্যাপন প্রক্রিয়ায় কুশ হতে লবণ বের হওয়ার কথা, কিন্তু বের হয় না, প্রবেশ করে। খনিজ লবণের পরিশোষণ দুই ভাবে হয়ে থাকে, সক্রিয় পরিশোষণ, আরেকটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। সক্রিয় পরিশোষণ ঘনত্ব আনতির বিপরীতে হয়। এক্ষেত্রে কুশরসে বা কুশের ভেতরে লবণের ঘনত্ব বেশি থাকে এবং কুশের বাইরে লবণের ঘনত্ব কম থাকে, তবু বাইরে থেকে ভিতরে খনিজ লবণ প্রবেশ করে। বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, শ্বসনের হার বৃদ্ধি পায়, ক্যাটায়ন অ্যানায়ন একই সাথে শোষিত হয়, আয়ন বাহক অণু দ্বারা সম্পন্ন হয় এবং এনজাইমের ভূমিকা থাকে। এরপর এখানে হচ্ছে এটি নিষ্ক্রিয় পরিশোষণ, বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না, শ্বসনের হার স্বাভাবিক থাকে, একই সাথে শোষিত হয় না, ক্যাটায়ন এবং অ্যানায়ন একই সাথে শোষিত হয় না, বাহকের দরকার নেই, আয়ন বা বাহকের দরকার নেই, এনজাইমের দরকার নেই, এনজাইমের ভূমিকাও নেই। উদ্ভিদের ক্ষেত্রে
সক্রিয় পরিশোষণ বেশি হয়। আয়ন শোষণের ক্ষেত্রে উদ্ভিদের সক্রিয় শোষণই বেশি হয়ে থাকে। সক্রিয় পরিশোষণের মধ্যে তিনটি মতবাদ প্রচলিত রয়েছে। মতবাদগুলো হলো লুন্ডেগরের মতবাদ বা সাইটোক্রোম পাম্প মতবাদ, এরপর রয়েছে প্রোটন আয়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, এরপরে রয়েছে লেসিথিন মতবাদ। লুন্ডেগরের মতবাদ বা সাইটোক্রোম পাম্প মতবাদ, যার বাহক হচ্ছে সাইটোক্রোম, অ্যানায়ন পরিশোষণ সাইটোক্রোমের মাধ্যমে সম্পন্ন হয়। অ্যানায়নের পরিশোষণ সাইটোক্রোমের মাধ্যমে সম্পন্ন হয়। তারপর তলের ভেতরে ডিহাইড্রোক্সিলেশন বিক্রিয়ায় প্রোটন ও ইলেকট্রন সৃষ্টি হয়। এখন ইলেকট্রন সাইটোক্রোম চেইনের মাধ্যমে বাইরের দিকে চলে আসে এবং অক্সিজেনের সাথে মিলে প্রোটন সহযোগে পানি তৈরি করে। বাইরের তলে সাইটোক্রোমের বিভাজিত লৌহ ইলেকট্রন হারিয়ে জারিত হয় এবং আয়ন গ্রহণ করে অ্যানায়ন জমা হয় ওখানে। ক্যাটায়নের কিন্তু শোষণ হয় না। কোথায়? লুন্ডেগর মতবাদ অনুসারে। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। আধুনিক ধারণায় কোষ ঝিল্লির ভিতর দিকে একটি তড়িৎ রাসায়নিক নতিমাত্রা সৃষ্টির মাধ্যমে অ্যানায়নগুলো কোষের ভেতরে স্থানান্তরিত হয়। প্রোটন বাহক দ্বারা বাইরের দ্রবণে কোষের ভেতরে আসে। বাইরের দ্রবণ কোষের ভিতরে আসে প্রোটিন বাহক দ্বারা। কোষ ঝিল্লির ভেতরে তলে এটিপিএইচ এনজাইম ক্রিয়ায় এটিপি ভেঙে শক্তি নির্গত হয়। প্রোটন পাম্প কারণে কোষের বাইরে পিএইচ কম এবং পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা কোষের বাইরে চার্জ বেশি ভেতরে কম তৈরি হয়। পটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হয়, যাকে একত্রে ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা প্রোটন মোটিভ ফোর্স বলে। প্রোটন মোটিভ ফোর্স তৈরিতে বাহক প্রোটিন সক্রিয় হয়ে যায়। এই ফোর্স তৈরির কারণে ক্যাটায়ন বহন করে কোষের ভেতর নিয়ে আসে। প্রোটন ভেতরে ঢুকতে চায়। প্রোটন ও অ্যানায়ন একসাথে কোষে প্রবেশ করে, তাই এই প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ বলা হয়। প্রোটন এবং অ্যানায়ন একসাথে ঢুকে, তাই এটিকে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ বলে। কেমি অসমোটিক মডেলের ভিত্তিতে প্রতিষ্ঠিত। এরপর হচ্ছে লেসিথিন বাহক ধারণা। লেসিথিন হচ্ছে এক ধরনের ফসফোলিপিড, আয়ন বাহক হিসেবে কাজ করে। লেসিথিন কোষের বাইরে ক্যাটায়ন ও অ্যানায়ন গ্রহণ করে একটি যৌগ তৈরি করে ভেতরে নিয়ে আসে। যৌগে ভেতরের তলে কুলিন ফসফোটাইডিক অ্যাসিড ভেঙে গিয়ে আয়ন দুটি মুক্ত হয়ে যায়। এখানের মধ্যে এটিপি শক্তি যোগান দেয়। এরপর রয়েছে নিষ্ক্রিয় পরিশোষণ, যার মধ্যে ধাপ হচ্ছে চারটি। প্রথম ধাপ হচ্ছে ব্যাপন, দ্বিতীয় ধাপ হচ্ছে আয়ন বিনিময়, তারপর হচ্ছে ডুনেন সাম্যাবস্থা, এরপর রয়েছে ব্যাপক প্রবাহ। ব্যাপন হচ্ছে কোষ রসের আয়ন ঘনত্ব মাটির আয়ন ঘনত্বের চেয়ে কম হয়। কোষের বা উদ্ভিদের মূলের ভেতরের আয়নের ঘনত্ব কম হয়, মাটিতে আয়ন ঘনত্ব বেশি হয়, যার কারণে কোষের ভেতর মাটির আয়নগুলো চলে যায়। এবং আয়ন বিনিময় ক্যাটায়ন ও অ্যানায়ন একসাথে পরিশোষিত হয় না। এখানে হাইড্রোজেন বাইরের দ্রবণে চলে যায়। হাইড্রোজেন বাইরের দ্রবণে চলে গেলে তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য পটাশিয়াম আয়ন বাইরে থেকে ভেতরে প্রবেশ করে এবং OH বাইরে চলে গেলে ক্লোরিন ভেতরে প্রবেশ করে তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য। ডোমেন সাম্যাবস্থা কোষ ঝিল্লির অভ্যন্তরে স্থির নেগেটিভ চার্জকে নিরপেক্ষ করার জন্য পজিটিভ চার্জ বা ক্যাটায়ন প্রবেশ করে ভেতরে সাম্যাবস্থা না হওয়া পর্যন্ত চলতে থাকে, তাকে ডোমেন সাম্যাবস্থা বলে। ভিতরে যদি স্থির অ্যানায়ন চার্জ থাকে তাহলে সেগুলিকে নিরপেক্ষ করার জন্য বাইরে থেকে ক্যাটায়ন বা প্লাস চার্জ প্রবেশ করে সেগুলোকে নিরপেক্ষ করার চেষ্টা করে। এটি ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত সাম্যাবস্থায় না আসে, তাকে বলা হয় ডোমেন সাম্যাবস্থা। ব্যাপক প্রবাহ প্রস্রেদনের টানে যখন ব্যাপক পানি পরিশোষিত হয় তখন পানির সাথে সাথে খনিজ লবণও উদ্ভিদের মূলরুমে প্রবেশ করে, একে পানি পরিশোষিত হয়, এতে লবণেরও পরিশোষণ হয়। লবণ পরিশোষণের মধ্যে যে প্রভাবগুলো কাজ করে তা হলো আয়নের ঘনত্ব বেশি হলে শোষণও বেশি হবে, তাপমাত্রা বেশি হলে শোষণও বেশি হবে। কিন্তু ঘনত্ব এবং তাপমাত্রা একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে কেবল ঘনত্ব বাড়লে শোষণ বাড়বে।
আলু পরোক্ষভাবে প্রভাব ফেলে। আলু সরাসরি প্রভাব ফেলে না, পরোক্ষভাবে প্রভাব ফেলে। প্রস্রবণ বাড়লে শোষণ বাড়বে। অক্সিজেন যদি হ্রাস পায়, শোষণও হ্রাস পাবে। শ্বসনিক বস্তু কম থাকলে শোষণও হ্রাস পাবে। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকলে পটাশিয়াম আয়ন শোষণ বাধা পায়। পটাশিয়াম আয়ন শোষিত হয় না, বাধা পায়। সক্রিয় কোষ বিভাজন অঞ্চল ও বৃদ্ধি অঞ্চলে শোষণের পরিমাণ বেশি হয়। ক্যালসিয়াম আয়ন এবং ম্যাগনেসিয়াম আয়ন উপস্থিত থাকলে এর কারণে পটাশিয়ামের শোষণ কম হয়। পানি পরিশোষণ ও খনিজ লবণ পরিশোষণ। পানি পরিশোষণ নিষ্ক্রিয়ভাবে হয়, মূলরুম দিয়ে হয়। খনিজ লবণ পরিশোষণ সক্রিয়ভাবে হয়, মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দিয়ে বেশি হয়। নিম্ন তাপমাত্রায় উদ্ভিদ বিপাক ক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। নিম্ন তাপমাত্রায় উদ্ভিদের বিপাক ক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। লবণ পরিশোষণে অধিক কার্যকর উদ্ভিদ অংশ মূল অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলের নবগঠিত কোষগুলো লবণ পরিশোষণ সবচেয়ে বেশি ঘটায়।